মারুক, বন্ধ হয়ে যাক। স্বাগত আরেকবার দেখছেন আমাদের আজকের পোস্ট এডিট। আমরা আইন শৃঙ্খলার যে অবনতির প্রশ্নগুলি উঠেছে বিশেষত গত 48 ঘন্টায় সেই বিষয়গুলিকে সামনে আনার চেষ্টা করছি। এবং গত 7 দিন ধরে একাধিক এই ধরনের ঘটনা ঘটেছে। অনেক ঘটনা কলকাতা শহরের মধ্যে ঘটেছে। যে বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল কিছুক্ষণ আগে, সেটি তো কলকাতার ঘটনা, যেখানে যিনি অভিযোগ করছেন যে শব্দবাজির প্রতিবাদ করতে গিয়ে নিগৃহীত হয়েছেন, তার বাড়ি ভাঙচুর করা হয়েছে, তিনি পুলিশকে যখন অভিযোগ দিচ্ছেন সেই অভিযোগে বিষয়টি সেভাবে লেখেননি যাতে পুলিশ সেটিকে এফআইআর হিসেবে ট্রিট করতে পারে। এবার পঙ্কজবাবু তিনি দীর্ঘদিন পুলিশে ছিলেন, 32 বছর ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে কাজ করেছেন। তার বক্তব্য যে ওই ধরনের অভিযোগের ভিত্তিতে পুলিশ আদৌ কি ব্যবস্থা নেবে। সুনন্দাদি, আপনিও একমত, আপনি বলছিলেন যে অভিযোগ সেরকম হতে হবে তবেই পুলিশ ব্যবস্থা নিতে পারবে। কিন্তু প্রশ্ন তুলেছেন রঞ্জিত বাবু। রঞ্জিত বাবুর প্রশ্ন হচ্ছে যিনি অভিযোগ করছেন তিনি ভয় পাচ্ছেন, যিনি অভিযোগ করছেন তিনি ভরসা পাচ্ছেন, এসে কথা বলতে পারছে আর পাড়ায় ভয় পাচ্ছে। পুলিশের কাছে সাহসটা তো ধীরে ধীরে অর্জন করে, মানুষ পাশে এলে দাঁড়ালে অর্জন করে। আরেকটা কথা আমি ওনাকে পঙ্কজবাবু বেসিক্যালি যেটা মিসগাইড করছেন সেটা হচ্ছে, ধরুন ফোনেও যদি আমি কোনো অভিযোগ করি, আপনি ভুল বলছেন, ফোনেও যদি আমি যদি কোনো অভিযোগ করি তাহলে আচ্ছা মিসগাইড করছেন না, আপনার বক্তব্য রাখছেন, ঠিক আছে, আমি সেটা নিয়ে তর্ক করছি না। আপনি যদি ফোনেও যদি কেউ অভিযোগ করে তাহলে পুলিশ সেই ফোনের অভিযোগের বিরুদ্ধেও ডায়েরি নিতে পারে, নিতে হবে তাকে, এবং কোন ডায়েরি সেটাও পুলিশকে তদন্ত করতে হবে। এটা নয় যে পুলিশ ডায়েরি নিয়েছে, ও এটা তো সাধারণ ডায়েরি তাই আমার কিছু করার নেই, একদম ভুল কথা। এবং এইটাই পুলিশ অফিসাররা বারবার বলে ওতে ডায়েরি হয়েছে, এফআইআর হয়নি, ডায়েরি হলো তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। কিন্তু যে কথা আমি বারবার বলছি যে মানুষ পুলিশ প্রশাসনের উপর কোনো আস্থাই রাখতে পারছে না, যে কারণে সে এফআইআর বলুন ডিটেইলসে লিখতে সে ভয় পাচ্ছে। যখন মানুষ এসে অনেক মানুষ পাশে এসে দাঁড়ায় তখন আস্তে আস্তে সে বক্তব্যটা রাখে। এটাই হচ্ছে আজকের শাশ্বত দিদি। আমি কিন্তু এরকম অনেক উদাহরণ জানি যেখানে এই পরেই অভিযোগ পেয়েছি যে পুলিশের কাছে যাওয়ার পর কনসার্ন অফিসার যিনি কমপ্লেন নিচ্ছেন তিনি ডিসকারেজ করেন, তিনি বলেন যে এইভাবে লিখবেন না, তাতে আপনার অসুবিধা হবে। আমরা ফুলবাগানের কেসে একই কেস হয়েছে, পুলিশ বলছে যে গাড়ির নাম্বার লিখবেন না, অমুকের নাম লিখবেন না, একই কেস হয়েছে ফুলবাগানে। জানেন যে বাবার উপর বাবা আছে, তাহলে আপনি আজকে যদি একটা সাব ইন্সপেক্টর, পেটি সাব ইন্সপেক্টর যদি এই কথা বলার অডাসিটি রাখতে পারে, তাহলে আই উইল গো টু দ্য ডিসি, আই উইল গো টু দ্য মানে পুলিশ কমিশনার, আই উইল গো টু দি টপ এন্ড। আমার প্রশ্ন এটা কি পৌঁছানো সম্ভব? এটা কি কখনো সম্ভব? আমার নিয়ারেস্ট কন্টাক্ট পয়েন্টে আমি পুলিশের কাছ থেকে আমার নিয়ারেস্ট কন্টাক্ট পয়েন্ট যদি আমাকে এটা বলে যে আপনি এটা লিখবেন না, এটা কি সাধারণ মানুষের পক্ষে সম্ভব? তো বন্ধ হয়েছে, বলছেন আপনি মাইকটা কিন্তু বন্ধ হয়েছে, 11টা বন্ধ হয়েছে, কিন্তু তারপর দিন বাড়িটা তো সকালবেলা ভাঙচুর হয়েছে। এটা কিন্তু লিখে জানাতে হবে তো যে আমার বাড়ি ভাঙচুর জানাবেন না, কিছু বলবেন না। আর আমরা যেহেতু ওনাদের কাউকে পাচ্ছি না, ফলে ওনাদের কোনো বয়ান আমরা এখানে জানছি না যে ওখানে ওনাদের বলা হয়েছে কিনা। একটু আগে কথা বলেছি ফুলবাগানের ক্ষেত্রে আমি জাস্ট শুনে এলাম যে ওনাদের বলা হয়েছে গাড়ির নম্বর লিখবেন না, তাহলে খালাসি আর ড্রাইভার ফেসে যাবে। এটাও তো এবং নাম লিখবেন না সেটাও বলেছে, নামগুলো দেবেন না, একই কথা বলেছে, নাম লিখবেন না বা ক্লাবের নাম লিখবেন না, ক্লাবের নাম লিখবেন না, অতজনের মধ্যে কাকে গিয়ে খুঁজবো। পুলিশ কিন্তু সবসময়, যেরকম আমাদের সবার এই অভিজ্ঞতাটা আছে, আগে মোবাইলের সিম কার্ড হারালে পুলিশের জিডি করে তখন মোবাইলের সেই নাম্বারটা পেতে হতো। পুলিশের যখন আমরা আবেদন করতাম তখন আমাদের সবসময় ওটা লিখতে হতো লস্ট, কখনো স্টোলেন লেখা যাবে না, কারণ স্টোলেন লিখলে পুলিশের দায়িত্ব পড়বে। আমি আমার স্ট্রিট মানে থানার উল্টো দিকের কলেজে পড়াই, যেহেতু আমাকে বুঝিয়ে বলা হয়েছিল, আমাকে বুঝিয়ে বলা হয়েছিল আপনি যখন লিখবেন, আমি বলছি আপনাকে, আমি আমার একটা মোবাইল ফোন খোয়া গেছে বাসে আসতে আসতে, আমি কলেজে পড়াই, এইবার আমি দুরকম ভাবে লিখতে পারি, দিস কাপ ইজ হাফ এমটি, দিস কাপ ইজ হাফ ফুল। আমি এটা লিখতে পারি যে আমি যখন আসছিলাম কে বা কারা আমার এই যন্ত্রটি চুরি করেছে, আননেম, আমি কিন্তু লিখতে পারি। এটা কিন্তু বালিগঞ্জে বলুন, উত্তরপাড়া বলুন, কোথাও কিন্তু ফুলবাগান, আমি ফুলবাগানটা আজকে শেষ খবর বলতে পারছি না, কোথাও কিন্তু কোনো অ্যারেস্ট হয়নি, বালিগঞ্জে কোনো অ্যারেস্ট হয়নি, উত্তরপাড়ায় কোনো অ্যারেস্ট হয়নি। কেন? এটা কি কগনিজেবল অফেন্স নয় যে বাড়ি ভাঙচুর হলো, তারপরে বারবার কমপ্লেইন হলো, তার কোনো অ্যারেস্ট নেই? উত্তরপাড়ায় যেভাবে মেয়েটিকে হেনস্থা করা হয়েছে, তাকে ফেলে দেওয়া হয়েছে, তার পেছনে ধাওয়া করে তার বাড়ি, কোথাও কোনো অ্যারেস্ট নেই। কেন অ্যারেস্ট নেই?
এইখানেই হচ্ছে আসলে রহস্যটা। কি হয়েছে, পুলিশকে যদি নেতা না বলে অ্যারেস্ট করা হয়েছে, সে যে পাবলিক ওখানে ধরা পড়ে গেছে, ওখানে মদ খেয়ে বসেছিল, সে আদৌ ওই গ্যাংয়ের লোক কিনা সেটাই বোঝা যাচ্ছে। যারা মিসক্রিয়েন্ট তারা তো সেখান থেকে, যতক্ষণ না নেতা বলবে ততক্ষণ পর্যন্ত পুলিশ মুভ করে না। এই জন্যই আমরা বলি পুলিশ আজকে একেবারে নেতাদের প্রাইভেট আর্মিতে পরিণত হয়েছে। এই হচ্ছে ভয়ঙ্কর একটা অবস্থা। পঙ্কজবাবু একটা কথা বলুন, এই যে সোনারপুরের ঘটনা, এটা আমি যদিও ঘটনাস্থলে নিজে যাইনি বা নিজে কোনো এনকোয়ারি করিনি, আমাদের রিপোর্টাররা যে তথ্য পাঠিয়েছে তার যে ফর্মে আমরা দেখলাম, কোথাও এই গ্রামের লোকেদের স্পেসিফিক অভিযোগ যে বকেশ্বর গ্রামের যুবকরা এটা করছে। এর আগেও করেছে, গত বছরও করেছে, 2 মাস আগেও করেছে, এই আজকেও গতকাল রাতেও করেছে, এবং তারা এসে বোমা মারছে, গুলি মারছে। এই যে একটা নির্দিষ্ট গ্রামের কিছু যুবক, দরকার হলে এরা হয়তো নামও বলে দেবে, পাশের গ্রামের যুবক নিশ্চয়ই নাম জানে, তাহলে পুলিশ এরা কেউ কমপ্লেনে নাম লিখছে না বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না, তাই তাতে মারবে। আপনি আমাকে একটা কথা বলুন, if it is an ongoing process, if it is goes on since last 3 or 4 months as you say, সেই ক্ষেত্রে আপনি আপনার লোকাল কাউন্সিলর, লোকাল কমিশনার, লোকাল পঞ্চায়েত প্রধান, লোকাল যিনি আছেন পঞ্চায়েতের মাথা, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, এমএলএ, হোয়াট ইজ দ্য রোল? তারা কি করছেন? তারা তো জনপ্রতিনিধি। পুলিশ ভুল করতে পারে, কেন তারা পুলিশের উপর চাপ সৃষ্টি করছেন না? হোয়াই দে আর নট ডুইং দিস? আসলে আমি আপনাকে বলছি, এই যা বলছি আমরা এই প্যানেলে বসে, ভুল বার্তা যাচ্ছে। পুলিশকে আপনি যদি মোটামুটি আপনি যারা মিসচিফ মঙ্গার তাদের সম্বন্ধে যদি আপনি ওয়াকিবহাল না করেন, এবং পুলিশ যদি সে অ্যাকশন নেয়, হিউম্যান রাইট কমিশন বলবে তুমি অমুক লোকের হিউম্যান রাইট ভায়োলেশন করেছো, উইমেন্স কমিশন, হিউম্যান রাইটস কমিশন। আপনি শুধু হিউম্যান রাইটস কেন, পশ্চিম বাংলায় ব্যক্তি মানুষের অধিকার সম্পর্কিত যতগুলো কমিশন, হিউম্যান রাইটস কমিশন আজকে কাগজে হয়েছে। আমি মহিলা কমিশন, আমার সামনে চেয়ারম্যান রয়েছেন, এবং আরো যে কমিশন আছে, সংখ্যালঘু কমিশন, SC/ST কমিশন, কোন কমিশন মানুষ সামান্যতম বিচারে পায় না। হিউম্যান রাইটস কমিশনের কথা আজকে আলোচনার বিষয় সেটা নয়। আমার প্রশ্ন হচ্ছে মানুষ যাবে কোথায়? প্রশাসনের কাছে মানুষ আস্থাই নেই। রঞ্জিত বাবুর বক্তব্য, এখানে পুলিশের কথা আমরা বলছি, কিন্তু কাউন্সিলর কি করছেন, চেয়ারম্যান কি করছেন, কিন্তু আমি বুঝতে পারছি না শাশ্বতী দি যে প্রত্যেকবার কি পুলিশ খোঁজ নেন এই মামলায় কাউন্সিলর কি করেছেন, চেয়ারম্যান কি করেছেন, আচ্ছা তাহলে আমরা করি। এগুলো কাউন্সিলরের কাজই নয়, কাউন্সিলরের কাজ কর্পোরেশনে। চেয়ারম্যান কি করছেন তার জন্য পুলিশ কেন অপেক্ষা করবে? আপনার এলাকায় মিসক্রিয়েন্ট অ্যাক্টিভিটিস হচ্ছে, আপনি কোনো জানাবেন না পুলিশকে? না না না, কেন? কাউন্সিলরের কাজ কর্পোরেশনে রাস্তা পরিষ্কার করা, অবশ্যই কাউন্সিলরের কাজ করে আইন শৃঙ্খলা রক্ষা করা কাউন্সিলরের কাজ। সমস্ত কাজ এইটাই হচ্ছে গল্পবল। কাউন্সিলরের কোনো একটা কাজই নয়। কাউন্সিলরের কাজ কখনো, কাউন্সিলরের কাজ হচ্ছে কর্পোরেশনের কাজ করা। এই অধিকার দিয়েই তো আমরা সর্বনষ্ট করছি, এই অধিকারটা দিয়েই তো সর্বনষ্ট করছি। বলবো যে একটা অবশ্যই মানে ঘটনাচক্রের রাজনৈতিক সদিচ্ছা থাকলে সেখানে একটা জায়গায় একভাবে কাজ হয়। রাজনৈতিক সদিচ্ছা যদি থাকে তাহলে পুলিশকে দিয়ে কাজ করানো যাবে। পুলিশের ওপর যদি সেই দুর্ভাগ্যক্রমে পুলিশের কাজ করার সঙ্গে রাজনৈতিক সদিচ্ছাটা এত যুক্ত হয়ে গেছে, এবং পঙ্কজবাবুরা সেটাকে আরো ছাপ্পা মেরে দিচ্ছেন যে রাজনৈতিক সদিচ্ছা থাকলে তিনি নড়াচড়া করবেন, তাহলে পুলিশ কাজ করবে। রং ইন্টারপ্রিটেশন, আপনি ভুল বলছেন, আপনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন, আপনার ব্যাখ্যাটা সঠিক নয়। আইনের সাহায্য চাইতে গেলে তাকেও কিছুটা আইন মাফিকই চলতে হবে। একদম তাই। না কিন্তু আমার প্রশ্ন সাধারণ মানুষরা একদম আইন মাফিকই চলে, খুব সিম্পল ছিল। সাধারণ মানুষ আইন মাফিকই চলে। এই অঞ্চলের মানুষেরা সাহস পান না, যারা আক্রান্ত হয়েছে তাদের কথা আমি বলছি। সাধারণ মানুষ আইন যদি না পায়, সারা দেশটা আমরা এখানে বসে থাকতে পারতাম না, বাড়ি ফিরে যেতে পারতাম না। এত দূর অবস্থা তৈরি হয়েছে বলে একদম সত্যি কথা, আমি এটা বিশ্বাস করি না। কিছু ক্ষতি তো সবসময় চিরদিনই দেখে এসেছি। কোথাও কোথাও কখনো কারা বেড়ে ওঠে, কখনো একটা গ্রুপ অতি সক্রিয় হয়ে ওঠে, কখনো কোনো থানা নিষ্ক্রিয় থাকে, কিন্তু তার মানে এই না যে সবটা চলে গেল। একদম তাই, এটা হয় না, এটা হতে পারে না। কিন্তু এইখানটায় নতুন কিছু না, কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যে এইটা একটা মজা, এটা একটা আনন্দ। আমি মনে করি এই মজাটা বন্ধ করা দরকার, এই আনন্দটা বন্ধ করা। কিন্তু বন্ধ করবেন কি করে যদি পুলিশ নিষ্ক্রিয় থাকে? আমার প্রশ্ন সেই সোনারপুরের ঘটনায় খুব স্পেসিফিক, গ্রামের নাম বলছে যে এই গ্রামের যুবকরা এইসব করছে, একাধিকবার করেছে, তাহলে তো পুলিশ জানে না করছে। তো তারা কোথায় করছে সেটাকে কিন্তু পুলিশের কাছে নথিভুক্ত করা দরকার আছে। কারণ আমরা যদি মনে করি টলারেট করে যাব, হবে না, ইচ্ছা শক্তি চেতাবনি এসবে হবে না। যদি আমরা স্পেসিফিক অভিযোগ করতে হবে, স্পেসিফিক স্টেপ নেওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। গত বছর হয়েছে, তার আগের বছর হয়েছে, তার আগের বছর হয়েছে, এইখানে আমরা চলে যাচ্ছি।
আক্রান্ত মহিলারা বারবার একই কাঁদুনি গাইছেন, আক্রান্ত হচ্ছেন, অপমানিত হচ্ছেন, তারা কেন এটা এগিয়ে শেষ আসছে হয়ে না? যাচ্ছে। Why? এইখানটাতে কথা হচ্ছে যদি লোকাল থানা না করে আমরা নিশ্চয়ই এসপির কে অভিযোগ করব। একদমই তাই। এসপির কাছে অভিযোগ করব, ধারাবাহিকভাবে হয়ে যাচ্ছে। আপনি তুমি media আপনি state- আমাদের আমরা ক্যামেরায় কোথাও কোথাও করেছি। যাদের যে রঞ্জিত, যাই মহিলাদের বলুক না প্রতিক্রিয়া কেন, দেখলেন, মহিলা আমরা তো আপনাকে কমিশনের স্টোরিটা কাজে- দেখালাম, না, না, যাদের স্টোরিটা- প্রতিক্রিয়া দেখলেন তারা যাবেন এসপির কাছে। আরে তারা তো থানায় ঢুকতেই ভয় পায়। আরো যায়, থানার কাছে যেতে পারে না, এসপির কাছে যায়, যেতে পারে এবং যায়ও, ঝাঁটা লাঠি নিয়ে যায়। তারা বলে এত এত সেক্ষেত্রে তো তাদেরকে নাবালিকা নেতৃত্ব ব্যাপার দিতে হবে, কিছু নেই। একটা সাংগঠনিক হ্যাঁ, একটা সাংগঠনিক বিষয় ছাড়াও থাকতে হবে। যায়, সংগঠনের কিন্তু বাইরে উঠতে যায়। এরা- আমি কয়েকদিন আগে নদিয়াতে গিয়েছিলাম, সেখানে ধুবুলিয়া থানার যে ঘটনাটা ঘটেছে তাতে দেখেছি সমস্ত মহিলারা থানারা এসপির কাছে গিয়ে প্রতিবাদ করে এসেছেন। মানুষের সচেতন নয়, আমরা একেবারে তাদের সমস্ত কিছু সচেতন করে দিই, এইভাবে ভাবতে কিন্তু গেলে দিদি তারপরেও আমি প্রশ্ন তুলবো যে যতক্ষণ না না। মানুষ সচেতন ভাবে এসপি অফিসে যাচ্ছে ততক্ষণ কখনো পর্যন্ত কখনো পুলিশ ব্যবস্থা হবে নেবে না। তো। আপনি It cannot be accepted. এটা দুর্ঘটনাটাকে মোকাবেলা করবেন কি দিয়ে? কি দিয়ে করবেন দুর্ঘটনাটাকে মোকাবেলা? তাই তো প্রত্যেকটা মানুষের নিজেরও দায়িত্ব থাকে যে আমি এই কাজ করব না। সোনারপুর কিন্তু থানার যখন- পুলিশ গ্রামে গিয়ে যখন হাতে আমি নিয়ে বুঝতে এরকম পারছি- বোমা পাচ্ছে এবং না, বোম না, আমার ডিসপোজাল মনে হয় না স্কোয়াডকে এত সহজে ডেকে কিছু এনে হবে। তার ডিসপোজ করতে এত হচ্ছে, সহজে কিছু তারপরে হবে যদি বলে আমার পুলিশ কাউকে মনে হয় অ্যারেস্ট না করে, কারণ আমরা এই মহিলাদের স্টেটমেন্ট যদি কালকে নিউজ পেপারে দেখি, আমরা কালকেই সুমাটো করব এবং তদন্ত চাইবো, এসপির কাছে রিপোর্ট চাইবো। সেটা আপনারা করছেন। চাইবো। আমার সেটা তো প্রশ্ন চাইবো। হচ্ছে যে তারপরে এবং তার কেন থেকে- সোনারপুর থানা নিষ্ক্রিয় থাকবে? না, তার- যতক্ষণ এসপি অফিসে থানা আপনারা কেন যাচ্ছেন নিষ্ক্রিয় কোনো কাজ থাকবে? করবে না তারা। থানা কেন নিষ্ক্রিয় থাকবে? কোথাও কখনো কখনো কোনো থানা নিষ্ক্রিয় থাকে, আবার কোনো থানা অতি সক্রিয় থাকে। কারণ বলছি, নদিয়ার একটা ঘটনা, হাঁসখালির ঘটনা আমি বলছি, ঘুরে এসেছি তাই, যে দেখা যাচ্ছে কোথাও অ্যাসিড নিয়ে অন্য ধরনের কোনো প্রচেষ্টা হয় না, অ্যাসিড কন্ট্রোল হয় না, কিন্তু হাঁসখালি থানা একটা স্টেপ নিয়েছে, অ্যাসিড বিক্রেতাকে অ্যারেস্ট করেছে। তাই বললাম কোনো থানা ডিফার করে। দিদি একেবারে এটা গেল এই এটা কথাটা বলা একেবারে যাবে না। বিচ্ছিন্ন, কারণ এটাও বিচ্ছিন্ন। এক্ষেত্রে মারা গেছে, এটাও বিচ্ছিন্ন। ওই ক্ষেত্রে এই যে অ্যাসিডে মারা কিন্তু গেছে, অনেকগুলো মারা গেছে। যে কারণে এটা হয়েছে, 10টি মৃত্যু হয়েছে এবং ওইখানে অনেকগুলো সংগঠন না, না, সক্রিয় না, ছিল, না, অনেকগুলো দশ- সংগঠন দশ- সক্রিয় ছিল। মেয়েটি মারা যাওয়ার পর কিন্তু অ্যাসিড না, বলছি- মারা যাওয়ার পর আর এই বিক্রি মারা গেছে এবং অনেকগুলো সংগঠন সক্রিয় ছিল তারপরে। বিক্রেতাকে অ্যারেস্ট করা হবে কোন গ্রাউন্ডে? আপনি একটু আগে বলছিলেন যে পুলিশকে কাজ করতে, পঙ্কজবাবু বলছিলেন যে আইন মেনে কাজ করতে হয়, বিক্রেতাকে অ্যারেস্ট করা হচ্ছে কোন গ্রাউন্ডে? এই যে একটি Poison Act, কিশোর ছেলে Poison Act মদ খেয়ে 1990, কলকাতা Poison শহরে Act অনুযায়ী। অকালে চলে গেল, তাই নিয়ে কম জল ঘোলা হয়নি সেই সময় যে তাকে খুন করা হয়েছে না দুর্ঘটনার কারণে সে মারা গেছে? করলে কথা যে বলতে পারবো না। বিক্রি আপনাকে করেছে বলতে হবে, তাকে এটা গ্রেফতার বললাম করা কোন হয়েছিল। অ্যাক্টে? 1990 এটা পয়জন অ্যাক্টে তাকে গ্রেফতার করা হয়েছে। হ্যাঁ, তার মানে সেখানে করা হয়েছে। অ্যাসিডটাকে পয়জন হিসেবে ট্রিট করা হ্যাঁ, হয়েছে। এই কারণ বহু হচ্ছে- বহু কারণ দোকানে আমি অ্যাসিড বিক্রি এটাই হচ্ছে তো এখন। বলছি, কথাটা শুনুন না, এটাই তো বলছি যে নদিয়াতে 10টা এরকম ঘটনা ঘটেছে, মৃত্যু একাধিক হয়েছে, কিন্তু ওই থানা পার্টিকুলার উদ্যোগ নিয়ে এই কেসটা করেছে, অন্যগুলো করে না। এবং যেটা রঞ্জিত বলল যে প্রচুর সংগঠন তার এগিয়ে এসেছে, চাপ সৃষ্টি করেছে, সচেতন করেছে, এই জায়গাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, খুব গুরুত্বপূর্ণ কাজ। থানা সবকিছু করে দেবে, আমি কিছু করব না, এটা হতে পারে না। কিন্তু এই প্রশ্ন তো যতক্ষণ থানা যদি কিন্তু থানা তো নিষ্ক্রিয় তার থাকে নিয়ম মাফিক কাজগুলো করবে। তা সেই প্রশ্ন তো আমরা তুলবই, না হলে তো একাধিক থানা ক্রমশ নিষ্ক্রিয় থানার। এবং আমি একটা কথা বলি, এই নদিয়াতেই নারী পাচার এবং বাল্য বিবাহের বিরুদ্ধে কাজ করতে গিয়ে সংগঠন আমাদের এপিডিআর এর দুজনকে তুলে নিয়ে গিয়ে প্রচন্ড মারধর করা হয়েছে, দুজনকে মারধর করা হয়েছে, এবং এই ক্লাবে ধরে নিয়ে গিয়ে তাকে মেরেছে। আমি ওর এবং বাড়িতে সেই ক্ষেত্রে গিয়েছিলাম। পুলিশের প্রশ্রয় করে আমি ওর ব্যাপারটা বাড়িতে হয়েছে। গিয়েছিলাম। আপনি আমাকে বলুন পঙ্কজ বাবু, সোনারপুরের এই গ্রামে যে মানে বোমা ফাটেনি সেরকম বোমা গিয়ে থানার পুলিশ পেয়েছে, কিন্তু তারা বোম ডিসপোজাল স্কোয়াড নিয়ে গিয়ে সেই বোমা ডিসপোজ করেছে। আপনি ভিডিও ক্লিপিংটি আরেকবার দেখান আপনার চ্যানেলে, যেখানে দেখা যাচ্ছে যে পুলিশ খবর পাওয়ার পর কিন্তু এন্টার গ্রামে পুলিশ কিন্তু ছড়িয়ে আছে। দেখান সেই ভিডিও ক্লিপিং। তাহলে পুলিশ পেলো কি করে? 1 মিনিট, আপনি মনে রাখবেন যারা অপরাধ করে তারা পৃথিবীর সবথেকে ভীতু প্রজাতির লোক। তারা অপরাধ করে কিন্তু পালিয়ে যাবে, আপনাকে ধরা দেওয়ার জন্য বসে থাকবে না। তাকে সময় দিতে হবে পুলিশকে, পুলিশ উইল ডেফিনেটলি ট্রাক দেম এন্ড অ্যারেস্ট দেম, এটা আপনাকে মনে রাখতে হবে। তার মানে আপনি বলছেন যে আমরা 24 ঘন্টা পর বা 48 ঘন্টা পর এই খবর করতে পারবো যে সোনারপুর থানা অবশ্যই করবে, 6 জন 8 জন অবশ্যই করবে, যারা এই দুষ্কর্মের মধ্যে ছিল তাদেরকে গ্রেফতার ডেফিনেটলি অ্যারেস্ট করবে, ডেফিনেটলি। শুধু সোনারপুর কেন, বালিগঞ্জ, উত্তরপাড়া, আরো যতগুলো জায়গাতে যেভাবে প্রতিবাদীদেরকে মারধর করা হয়েছে, কোথাও অ্যারেস্ট করা হয়নি। তাহলে আমরা সেগুলো কতদিন অপেক্ষা করব?
আপনি যেভাবে কেন তাদেরকে হত্যা করা, তাদেরকে অ্যারেস্ট করা হবে না? যারা অন্যায় করছে, একটি মেয়েকে সে যেভাবে হেনস্থা কথা কোনো অ্যারেস্ট করা হয়নি। বালিগঞ্জে ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে, কোনো অ্যারেস্ট নেই। তাহলে কোনটা কগনিজেবল অফেন্স? তাহলে পুলিশের ভূমিকাটা কি? মানুষ আস্থা কোথা থেকে পাবে? আমি অভিযোগ জানাতে সাহস কোথা থেকে পাবো? আমি যদি দেখি যে আমি অভিযোগ জানানো এবং গোটা রাজ্যের মানুষ জানার পরেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, আমি পরের বার যেতে সাহসই পাবো না। এবং যারা দুষ্কৃতকারী তারা বলছে যে বেশ করেছি, তারা বলছে দেখে নেব, এবং তারা উল্টে যে অভিযোগকারী তার বিরুদ্ধে নানা ধরনের অন্যায় কথাবার্তা বলছে। বলার পর মুশকিল। সাধারণ মানুষ তাহলে যাবে কোথায়? সাধারণ মানুষের কথা অন্য। সাধারণ মানুষ তো আমরা তো এখানে একটা মেসেজ দিচ্ছি, আমরা তো একটা কথা বলছি, সুতরাং সেই কথাটা অনেক গুরুত্বপূর্ণ। শুধু থানার দিকে টার্গেট করে বসে থাকলে হবে না। আমরা যদি প্রশাসনের দিকে টার্গেট করি যে এই কাজটা থানা করছে না, এসপির কাছে যাওয়া, বলা যে তোমার এই থানাটা নিষ্ক্রিয়, কোনো ভূমিকা নিচ্ছে না, এটা একজন ব্যক্তি মানুষের পক্ষে এগুলো কিন্তু সম্ভব নয়। এই জন্য সংগঠন দরকার, এই জন্যই নাগরিক সংগঠনগুলো দরকার। কিন্তু নাগরিক সেগুলো সমস্ত ভেঙে দেওয়া হয়েছে। আজকে এলাকায় ভয় দেখায় যে ওপর বেশি বাড়াবাড়ি করলে একদম আজকে বিষ্ণুপুরে ভাঙচুর করা হয়েছে। একটা প্রশ্ন আছে শাশ্বতী দিদি, এই ব্যাপারগুলো এক ধরনের সামাজিক অবক্ষয়। এখন কিন্তু আগের তুলনায় মানুষের ইনফরমেশন বা তথ্যের প্রতি তার অ্যাক্সেস অনেক বেড়েছে। বিশেষ করে টেলিভিশন চ্যানেলগুলো এই ধরনের ঘটনা ঘটলে এই বিষয় নিয়ে আলোচনা, এই বিষয়ে কি ধরনের, এটা কোন ধরনের অপরাধ, এর জন্য কি ধরনের শাস্তি আছে, কি ধরনের পরিণতি এর কি হতে পারে, এই সম্পর্কে একটা আলোচনা হয়েই থাকে, বিতর্ক হয়েই থাকে, লোকে তো জানতে পারছে। তারপরেও এই ধরনের ঘটনার সংখ্যা কমছে না। না, এটাকে আপনি যখন সামাজিক অবক্ষয় বলছেন, আমি এটাকে খুব খালি সামাজিক অবক্ষয় বলে মনে করি না, কারণ এটা একটা রাজনৈতিক সংস্কৃতির অংশ। যখন রাজনৈতিক সংস্কৃতিটা এই জায়গায় চলে যায় যে তারা হবে আমার পার্টির অ্যাসেট, তারা আমাকে ভোট এনে দেবে, যাদের সাহস আছে তারা এসে মেয়েদের সিটের পাশে বসতে চেয়েছিল, কিছু মেয়েকে রাতের অন্ধকারে হয়তো তুলেও নিয়ে যেত। প্রত্যেকবার কালী পুজোর রাত্রে আমরা মাথা ভাঙার ঘটনা দেখেছি, এইরকম শিবরাত্রি, কালী পুজো, দোলের দোল, এই ধরনের ঘটনা নিয়মিত ঘটে থাকে এবং লোকেরা মেয়েদের টার্গেট করে। সেইটা তারা করতে পারেনি বলে তাদের। কিন্তু আপনি যেটা বলছেন সেটা তো গত 4 দশক ধরেই সত্যি যে এই ধরনের লোকেরা রাজনৈতিক দলের কাছে আসে, আরো আগে থেকে। না না, এটা সত্যি নয়, সত্যি নয়। সেটা ক্রমশ এই জায়গাটা বেড়েছে যখন ভোটের ব্যাপার, কে আমাকে ভোট এনে দেবে, যার সাহস আছে এইগুলো করার, সে আমাকে ভোট এনে দেবে। কিন্তু মেয়েদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা কিন্তু বেড়েছে। আমি বলছি তার কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলো খালি সামাজিক অবক্ষয়ের উপর দায় চাপিয়ে হবে না তো। এরপর তো বলতে হবে রাজনৈতিক সদিচ্ছা, রাজনৈতিক দলগুলিকে এখানে অবস্থান নিতে হবে। যতক্ষণে রাজনৈতিক দলগুলি অবস্থান নিচ্ছে যে এরকম লোকেরা ভোট এনে দিলেও তাদের দেওয়া ভোট আমরা নেব না, কারণ এই জায়গাটা বিশেষ করে যখন গ্রামের স্তরে ব্যাপারটা যাচ্ছে তখন গ্রামগুলো কতটা অরক্ষিত। আমরা যখনই যেখানে কথা বলি সবাই সবসময় কথা বলছে ভীষণ ভয় লাগে, ভীষণ ভয় লাগে, ছেলেমেয়েরা তাই কথা বলছে ভীষণ ভয় লাগে, ভীষণ ভয় লাগে। কেন এই ভয়টা বাড়বে? যদি আপনার কথাই ঠিক হয়, সমস্ত লোকের হাতে তথ্য আছে, প্রযুক্তি আছে, তা সত্ত্বেও ভয় কেন বাড়ছে? তা সত্ত্বেও ভয় বাড়ছে কারণ কোথাও সেই প্রযুক্তিটাকে আরো অন্যভাবে ব্যবহার করার প্রযুক্তিও লোকেরা শিখে ফেলছে। ফলে কোথাও কিন্তু শুধু সামাজিক অবক্ষয়ের উপর এটা চাপানো নয়, তাহলে মনে হয় যেন রাজনৈতিক দলগুলির কোনো দায়িত্ব নেই। দেখুন, আমি রাজনৈতিক সদিচ্ছা, আমি সার্বিকভাবে অপরাধ বিষয়টিকে না দেখে আমি শুধু যদি মেয়েদের বিরুদ্ধে অপরাধের বিষয়টিকে দেখতে চাই, আমি এই জন্য বলছি, একদম আমাদের হাতে প্রায় বোধহয় সময় শেষ, সুনন্দাদি, এই জন্য বলছি দেখুন এই যে সোনারপুরের বলরামপুর গ্রামের ঘটনা, এখানে এটা একটা রিভেঞ্জ যে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আমরা বন্দুক পিস্তল নিয়ে গিয়ে এখানে মঞ্চ ভাঙা বা কাউকে মারধর করা করতে চেয়েছি, করতে পারলাম না, দেখো আমরা কিছু মেয়েকে টেনে নিয়ে যাই। এবার সেই এই জিনিসটার মধ্যে আমি এই অপরাধটাকে মঞ্চ ভাঙা বা পুরুষদের যারা ওখানে ছিল অর্গানাইজারদের কাউকে ধরে মারার বিষয়টিকে আমি আলাদা রাখবো। যখনই দেখছি তারা এবার বাড়িতে ঢুকে মেয়েদের উপর হামলা করছে, এটার কিন্তু ডাইমেনশনাল একটা চেঞ্জ মনে হচ্ছে আমার, এই অপরাধের ধরনটা চেঞ্জ হচ্ছে না। সারা পৃথিবী জুড়ে যারা যুদ্ধরত সৈনিকও বলা যায় যে সব টার্গেট মহিলারা। ওই ক্লাব এই ধরনের ঘটনা এই জিনিসটা আগে হতো না, খুব হতো, ওটা বললেই হয়ে যাবে না। আমরা ভুলে যাব ওই ফাংশনের কথা, যে ফাংশনে মেয়েদের অনেক কিছু আন্ডারগার্মেন্টস পাওয়া গেছিল,
এত বড় ফাংশন হয়েছে লেকে, কিন্তু এটা সম্প্রতি খুবই বাড়ছে, এটা আপনাকে মানতে হবে। এখন আপনি খুবই বাড়ছে একটা ঘটনার কথা বলতে একটা পারেন, বিরাট উদাহরণ ঘটনা যে যেখানে অত বড় ফাংশন ডাইমেনশন নিয়ে করে এছাড়া কিন্তু নিয়মিত এই ধরনের ঘটনা ঘটতো। এখন মেয়েরা সাহস পাচ্ছে প্রতিবাদ করার, বলার। সেই প্রতিবাদীদের উপরে হামলা হচ্ছে বলে তো কথা, এটা হবে, কিন্তু সেটাই তো কথা, সাহস পাচ্ছে বলার, সাহস পাচ্ছে সেটাকে রেকগনাইজ করার। নিঃসন্দেহে মেয়েরা দেখো রাস্তায় বেরোচ্ছে, অনেক রাত অবধি রাস্তায় থাকছে, কিন্তু তার মানে এই নয় যে সেটা দিয়ে আমরা ব্যাখ্যা করবো মেয়েরা যেহেতু রাস্তায় অনেক রাত অবধি থাকছে তাই তাদের বিরুদ্ধে অপরাধের। তাও মেয়েরা অভিযোগ করতে পারছে, আগে তো একেবারেই বলা হতো যে তোমরা যাবে না, বন্ধ করে দিত। এখনো যে সব জায়গায় সেটা হচ্ছে তা না, এখনো অনেক জায়গায় হচ্ছে। যে আমরা দেখলাম কোচবিহারে বললো যে প্রথমে কোচিং ক্লাস বন্ধ করেছি, তারপর স্কুলে যাওয়া বন্ধ করেছি, তাও মেয়ে কালী পুজোতে গেছে, সেখানেও নিষ্কৃতি পেল না, বাবার আর্তনাদ। এটাও যেমন ঘটনা, কিন্তু এই ঘটনা অনেক বেশি ছিল, 100% ছিল, এখন সেটা অনেক কমেছে। এবং আমরা এটা প্রতিবাদ করছি, প্রতিরোধ করার জায়গায় মানুষ এগিয়ে আসছেন, এটা কিন্তু আমি পজিটিভ। পঙ্কজবাবু, আপনাকে মনে হয় যে মেয়েদের বিরুদ্ধে অপরাধ কমছে? আমরা কিন্তু মানে নাম্বার অফ ইনস্ট্যান্সেস অনেক বেশি পাচ্ছি। এখন এটা হতে পারে যে মিডিয়ায় অনেক তাড়াতাড়ি আসছে খবর, সেটাও অনেক তাড়াতাড়ি আসছে, মেয়েরা মুখ খুলছে, মেয়েরা মুখ খুলছে, মানুষ বেশি করে জানতে পারছে কোথায় কতখানি অপরাধ মেয়েদের বিরুদ্ধে সংঘটিত হচ্ছে। এটা ঘটনা আমি আপনাকে বলছি, আমাদের মেয়েরা, আপনি যে ঘটনাগুলো বলছেন আমার মনে হয়েছে এগুলো দিজ আর আইসোলেটেড অ্যান্ড স্ট্রে ইনসিডেন্টস। এগুলোকে দিয়ে জেনারেলাইজ করে আমি যদি পশ্চিমবঙ্গের চালচিত্রের বিচার করি, তাহলে পশ্চিমবঙ্গের চালচিত্রে যদি ইনসিডেন্ট এরকম হয় তাহলে আমি মানছি আপনাকে, আমি আপনাকে বলছি মেয়েরা বেশি মুখ খুলছে, ঘটনাও হবে না, ঘটনাও বাড়ছে, মেয়েদের আগের থেকে কিন্তু মেয়েরা অনেক সুরক্ষিত, এইটাও ভীষণ ভাবে বাড়ছে, অনেক সুরক্ষিত। মেয়েদেরকে দেখাবো, আমাকে তুমি অস্বীকার করতে পারছো, আমার খুব পড়াশোনার অহংকার রয়েছে, গুমর রয়েছে, চলো তোমাকে একটা শিক্ষা দিই, এই মনোভাবটাও প্রচন্ড ভাবে বাড়ছে। আমার একটা কথা বলা আছে, সেটা হচ্ছে যে আমার এটা মনে হচ্ছে যে খুব সচেতন ভাবে এরকম একটা বাহিনী পাড়ায় পাড়ায় তৈরি করা হচ্ছে, যারা ভোটের সময় কাজ করবে, বাকি সময় তারা এভাবে ক্লাব কালচারের মধ্যে দিয়ে তারা এই ধরনের মদ খাবে, এবং যে কারণে পাউচ তৈরি করা হচ্ছে। আমি আপনাকে স্পেসিফাই করি, আমি যে জায়গাটা বেশি সামনে আনতে চাইছি, এই ঘটনা, এই যে কিছু মদ্যপ মানুষ চিরকাল ছিলেন, দুষ্কৃতী চিরকাল ছিলেন, সেখানে যখন গোলমালটা ওই মদ্যপ মানুষ জড়াচ্ছেন কারুর সঙ্গে, সেখানে হয়তো ওই গ্রুপের মধ্যে 2টি পুরুষ আছেন, 2টি মহিলা, চিরকাল আমরা দেখেছি তারা কিন্তু মহিলাদের সঙ্গে সরাসরি কনফ্লিক্টে যেতেন না, তারা পুরুষদের সঙ্গেই কনফ্লিক্টে যেতেন। এখন এইটা যেন এটা আপনার কাছে খুব ভালো খবর, আমি এই কথাটাই বলতে চাইছি, কখনো সেটা হতো না যে এইটা মেয়েদের আক্রমণ করা হয় যে কোনো জমির গন্ডগোলে। আমরা যারা গ্রাম বাংলা থেকে নানা কারণে, না আপনি যেটা বলছেন সেটা হচ্ছে স্পেসিফিক, যেখানে টার্গেট কাউকে করা হয়েছে এবং তার বিরুদ্ধে আক্রমণ। কিন্তু এই যে ফুলবাগানের ঘটনা, এটা তো স্ট্রে, ওরা 4 জন সিনেমা দেখে ফিরছিল, এরা ঠাকুর ভাষণ দিয়ে ফিরছিল, স্মার্ট মেস দেখাচ্ছে, চলো তোমার মজা ঘুচিয়ে দিচ্ছি, তাই তো মনোভাবটা তো পুরো তাই, মানে তার ক্ষেত্রে একটা প্রচন্ড ঈর্ষা ছাড়া তো এইখানটাতে এটাই হচ্ছে পয়েন্ট অফ কনসার্ন, যে এটা বাড়ছে কিনা। একেবারে বাড়ছে, এবং এরা হচ্ছে তারাই যারা সিন্ডিকেট করে, যারা পাড়া পাড়া বিভিন্ন অকেশনে চাঁদা তোলে, যারা ফাংশন করে, এই সমস্তটা একটা গ্রুপ, মানে ঘুরে ফিরে আসছে যে তাদের তারা হচ্ছে পলিটিক্যালি শাসক দলের সঙ্গে যুক্ত, এবং পুলিশ এবং সমাজ বিরোধী একটা নেক্সাস, এবং সঙ্গে শাসক দল, এই সব মিলে এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যেটা অত্যন্ত উদ্বেগজনক। আমরা মনে করি যে এটা নিয়ে যে জনপ্রতিরোধের কথা দিদি বলছিলেন, এই জনপ্রতিরোধ ছাড়া এর কোনো মুক্তি নেই। মানুষ যদি সংঘবদ্ধভাবে এগিয়ে আসে তবে এর থেকে কিন্তু আমরা নিস্তার পেতে পারি। জনপ্রতিরোধ, এই প্রশ্নে বলা যায় যে জনপ্রতিরোধের সংখ্যাও কিন্তু বাড়ছে। এই ধরনের ঘটনায় মানুষের সরব হওয়া, প্রতিবাদে সরব হওয়া, ভয় পিছিয়ে যাওয়া মানুষের সংখ্যা কমছে এবং প্রতিবাদে সরব হওয়া মানুষের সংখ্যা বাড়ছে। আর প্রতিবাদ শুরু হলে অনেক ক্ষেত্রে প্রশাসন নিজে থেকে ব্যবস্থা নেয় না, কোনো ক্ষেত্রে একেবারেই এটাও যেমন বলা যাবে না, আবার অনেক ক্ষেত্রে এই প্রতিবাদের কারণে প্রশাসনকে ব্যবস্থা নিতে হয়েছে, এরকম উদাহরণও বাড়ছে। আমরা আশা করব যে এই ধরনের ঘটনা সংখ্যায় আগামী দিনে ক্রমশ কমবে। আজকে আমাদের হাতে সময় শেষ, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাদেরও ধন্যবাদ। দেখছিলেন আমাদের আজকের পোস্ট এডিট, আপনারা দেখছেন নিউজ টাইম।